হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে আমরা দেখো তোমাদের যেটা মাধ্যমিকের পর্ষদ প্রদত্ত টেস্ট পেপার, সেই টেস্ট পেপার থেকে আমরা লাইফ সায়েন্সের প্রথম পেজ নাম্বার 311 সেই সেটের আমাদের সমস্ত বিভাগ যেটা গ এবং ঘ, সেই সমস্ত প্রশ্ন মানে 2 নম্বরের এবং 5 নম্বরের সমস্ত প্রশ্নের আনসারগুলো দেখে নেব। তোমরা জানি তোমাদের মনে প্রশ্ন আসছে যে আমরা কেন শর্ট কোশ্চেনগুলো দেখাচ্ছি না। একের দাগের বিভাগ ক এবং বিভাগ খ এ যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলো না করার একটাই কারণ, সেটা হচ্ছে এখন আমার এই মুহূর্তে হাতের কাছে পর্ষদ টেস্ট পেপারটা নেই। সেই কারণে আমি সেগুলোর আনসার তোমাদের দেখাতে পারছি না। যখন পর্ষদ টেস্ট পেপার আমার হাতের কাছে চলে আসবে তখন অবশ্যই সেগুলোর আনসার আমরা কোনো একটা ক্লাসে দেখিয়ে দেবো। দেখো, এবিটিআই টেস্ট পেপারের ক্ষেত্রে যেরকম আমরা সমস্ত বিভাগের আনসারগুলো প্রোভাইড করে দিই, বিভাগ ক, খ, গ, ঘ এবং জীবন বিজ্ঞান বলো, ভৌত বিজ্ঞান বলো, ম্যাম তোমাদের বেঙ্গলির সমস্ত বিভাগের আনসারগুলো প্রোভাইড করেন এবং সেখানে সমস্ত প্রশ্নের আনসারগুলো আমরা আলোচনা করে ডিটেলসে বুঝে নিই। এখানে বিভাগ ক, খ যদি বাদ দিয়ে আমাদের প্রথম ক্লাসে বাদ চলে যাচ্ছে, তবুও বাকি যে বিভাগ আছে বিভাগ গ এবং ঘ, সেখানে কিন্তু আমরা সমস্ত প্রশ্নেরই আনসার দেখব। কেমন? তাহলে চলো দেরি না করে ক্লাসটা শুরু করি। প্রথমে আমাদের প্রশ্ন ছিল এখানে যে কয়েকটা বিষয় দিয়েছে, এখানে কোন ধরনের চলন দেখা যায়। যেমন দেখো, প্রথমে যখন আমরা লজ্জাপতি গাছের পাতায় হাত দিই তখন পাতাগুলো মুদে যায়। এটা পার্শ্বব্যাপ্তি মানে সিসমোন্যাস্টিক চলন। কেমন? সিসমোন্যাস্টিক চলন। সূর্য শিশির গাছের রোম পতঙ্গের দিকে বেঁকে যায়। এখানে পতঙ্গের মধ্যে রাসায়নিক পদার্থ থাকে, তাহলে রাসায়নিক পদার্থের প্রতি মানে সেই দিকে তার চলন হচ্ছে, তাই না? সূর্য শিশির গাছের রোমের সেই দিকে চলন হচ্ছে, তাহলে রাসায়নিক পদার্থ মানে কেমো, তাই না? তাহলে কেমোন্যাস্টিক চলন। ভলভক্স আলোর উৎসের দিকে এগিয়ে যায়, তাহলে এখানে সামগ্রিকভাবে স্থান পরিবর্তন হয়, মানে সেটা হচ্ছে ট্যাকটিক চলন। এবং এখানে উদ্দীপকটা হচ্ছে আলো, তাহলে ফোটো ট্যাকটিক চলন। নেক্সট, সূর্যোদয়ের সময় সূর্যমুখী ফুল ফোটে। একটা মানে কি হয়, এখানে আলোর যখন তীব্রতা বাড়ে তখন সেখানে কিন্তু সূর্যমুখী ফুলটা ফুটতে দেখা যায়, তাহলে এখানে উদ্দীপক হচ্ছে আলো এবং এটা হচ্ছে এক ধরনের ফোটোন্যাস্টিক চলন। এরপরে 2 নম্বরে আমাদের প্রশ্ন ছিল মানে 3.2, এখানে তোমাদের প্রশ্ন হচ্ছে যে ডায়াবেটিস ইনসিপিডাস এবং ডায়াবেটিস মেলিটাস এই দুটোর মধ্যে পার্থক্য লিখতে হবে। পার্থক্যর বিষয় বলে দেওয়া হয়েছে এখানে, যে একটা হচ্ছে কারণ এবং 2 নম্বর হচ্ছে লক্ষণ। লক্ষণ মানে হচ্ছে উপসর্গ। সোজা কথায় ডায়াবেটিস ইনসিপিডাস মানে হচ্ছে বহুমূত্র রোগ, যেটা ওই পশ্চাৎ পিটুইটারি থেকে একটা হরমোন বের হয়, এডিএইচ হরমোন মানে অ্যান্টি ডাইউরেটিক হরমোন, যার অপর নাম ভেসোপ্রেসিন। সেই হরমোন যদি উৎপাদন কোনো কারণে ব্যাহত হয়, পিটুইটারির পশ্চাৎখণ্ড থেকে বেরোচ্ছে, পিটুইটারি ক্ষতিগ্রস্ত হলো বা কোনো কারণে, বা এডিএইচ হরমোন ক্ষরণটাই কম হচ্ছে, কেমন? যে কোনোভাবে এডিএইচ হরমোন বা ভেসোপ্রেসিন হরমোনের যদি কম ক্ষরণ হয় তাহলে ডায়াবেটিস ইনসিপিডাস মানে বহুমূত্র রোগ হয়। আর ডায়াবেটিস মেলিটাস মানে সোজা কথা যেটা বলে সুগার নামে সাধারণত পরিচিত, কিন্তু আসল নাম হচ্ছে মধুমেহ রোগ। কেমন? তাহলে এটা কেন হয়? অগ্নাশয়ের আমরা জানি যে দুটো হরমোন বের হয়, ইনসুলিন, গ্লুকাগন, যাই হোক তার মধ্য থেকে ইনসুলিন হরমোন যদি কম ক্ষরিত হয় তাহলে সেক্ষেত্রে এই মধুমেহ রোগ হয়। এবার ডায়াবেটিস ইনসিপিডাস বহুমূত্র রোগের লক্ষণ কি? এখানে মূত্রের পরিমাণ বেড়ে যাচ্ছে, মূত্রের ঘনত্ব কমে যাচ্ছে, মানে লঘুমূত্র, আর জল তেষ্টাটা বেড়ে যায়। এখানে দেখো রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়ে। তোমরা জানো যে গ্লুকোজটা রক্ত থেকে কোষের মধ্যে কিন্তু প্রবেশ করতে পারে না, সেই গ্লুকোজটা কিন্তু রক্তের মধ্যে থেকে যায় এবং রক্তের গ্লুকোজের পরিমাণ কিন্তু বাড়তে থাকে। এবার কি হয়, যেহেতু কোষ গ্লুকোজ পাচ্ছে না তখন কী করবে, কোষ শক্তি উৎপাদন করার জন্য তার মধ্যে যে প্রোটিন বা ফ্যাট থাকে সেগুলো কিন্তু বিপাকটাকে বাড়িয়ে দেয়, এই কারণে কিন্তু দেহের শুষ্ক ওজনটা কমে যায়। তাহলে এই দুটো পার্থক্য তোমরা লিখবে। এরপরে 3.3 বলেছে এখানে, প্রথম দিয়েছে এখানে যে কোনটা সহজাত কোনটা অর্জিত। প্রথমে বলেছে উজ্জ্বল আলোতে চোখ বন্ধ হয়ে যাওয়া। উজ্জ্বল আলোতে চোখ বন্ধ হয়ে যাওয়া এটা কখনোই আমাদের জন্মের পর শিখতে হয় না, এটা কিন্তু অটোমেটিক হয়ে যায়, মানে জন্ম থেকে আমরা পাই। কেমন? এটা হচ্ছে সহজাত প্রতিবর্ত ক্রিয়া। সহজাত প্রতিবর্ত ক্রিয়া কাদের বলে? যেগুলো আমরা জন্ম থেকেই পাই, যেগুলো আমাদের শিখতে হয় না, তাই না? যেমন কোনো বাচ্চা শিশু ভূমিষ্ঠ হওয়ার পরে তাদের কান্না হয়, তাই না? ব্যথা বা কান্না, এই জিনিসগুলো কিন্তু সহজাত। আর যেগুলো মানুষ জন্মের পর শেখে, তুমি এই যে পড়াশোনা শিখছো, সাইকেল চালা শিখছো, বাইক চালা শিখছো, স্কুটি চালাচ্ছ, বা যা কিছু শিখছি আমরা, ভাষা শিখছি, সবগুলোই কিন্তু আমাদের শিখতে হয়। যেগুলো শিখতে হয় পরবর্তীকালে সেগুলো হচ্ছে অর্জিত, তাই না? এবার দেখো এখানে 2 নম্বরে বলেছে শিশুর আবৃত্তি বলা, সেটাও কিন্তু শিখতে হয়, তাই জন্য এটা হচ্ছে অর্জিত। এরপরে খাবারের গন্ধে মুখের মধ্যে লালাক্ষরণ। আমি যদি হুট করে বলি, জানো একটা রাস্তার ধারে কালকে বিক্রি হচ্ছিল ফুচকা, তাহলে ফুচকার নাম শুনলে কিন্তু মুখে অনেকে জল চলে আসে, তাহলে এটা কিন্তু শিখতে হয় না, এটা হচ্ছে সহজাত, জন্ম থেকেই।
মানে লোভনীয় খাবার বা খাবারের গন্ধে বা নাম শুনে কিন্তু লালাক্ষরণ হয়। তাহলে এটা হচ্ছে সহজাত প্রতিবর্তক ক্রিয়া। সাঁতার কাটা এটা হচ্ছে শিখতে হয়, তার জন্য এটা হচ্ছে অর্জিত প্রতিবর্তক ক্রিয়া। এরপর 3.4 বলছে আমাদের যে মানবদেহের রক্ত সংবহনতন্ত্র। এবং 2 নম্বর বিষয় দেখো, মানে যখন প্রশ্ন থাকবে প্রশ্নটাকে ভালো করে মানে বোঝার চেষ্টা করবে যে কি দিয়েছে, কতটা লিখতে হবে, কতটার জন্য কত নম্বর। যেমন এই প্রশ্নে 3.4 তোমাদের বলেছে দুটো পার্ট কি, এক হচ্ছে বলছে যে রক্ত সংবহন তন্ত্রের ওপর আমাদের থাইরক্সিন হরমোনের প্রভাব। 2 নম্বর ও দিয়ে বলেছে যে মৌল বিপাকীয় হার। তাহলে দুটোকেই তোমাকে এক্সপ্লেন করতে হবে। প্রথমে দেখো, থাইরক্সিনের অভাবে রক্তচাপ ব্লাড প্রেশারটা বাড়ে, হৃদস্পন্দনের হার যেটা হার্টবিট সেটা কিন্তু বেড়ে যায়। এবং এছাড়াও এটি আরবিসিকে মানে লোহিত রক্তকণিকাকে কিন্তু পরিণত হতে সাহায্য করে, মানে লোহিত রক্তকণিকার ক্রম পরিণতিতে সাহায্য করে এই থাইরক্সিন হরমোন। এখান থেকে কিন্তু তোমাদের শর্ট কোশ্চেনও অনেক সময় আসে। আর 2 নম্বর মৌলবিপাক, এর প্রভাবে দেহের বিপাক হার। এছাড়া দেখো কি দিয়েছে এখানে, এই যে বৃদ্ধিও নিয়ন্ত্রিত হয়, ফলে বিএমআর কেন তাই না, এটা হচ্ছে বেসাল মেটাবলিক রেট, মৌল বিপাক হার সোজা কথায় সেটা কিন্তু স্বাভাবিক রাখে, সেটা হচ্ছে থাইরক্সিন হরমোন। নেক্সট কোশ্চেন ছিল আমাদের কোষ বিভাজনের সময় ইন্টারফেজ দশা না ঘটলে কি কি সমস্যা হবে। ইন্টারফেজ দশা কি করে, ইন্টারফেজ দশা মানে সেখানে একটা কোষ বিভাজন হয়েছে, পরে আবার যখন বিভাজন হবে তা বিভাজনের জন্য সে রেডি হয় প্রিপেয়ার হয়, সেখানে অনেক কিছু রাসায়নিক পদার্থ সংশ্লেষ ঘটে, তাই না। এখানে আমি লিখে দিয়েছি দেখো, সাইটোপ্লাজমে বিভিন্ন প্রয়োজনীয় পদার্থ, প্রোটিন, উৎসেচক, আরএনএ, এটিপি এগুলোর সংশ্লেষ ঘটে, মানে এগুলো তৈরি হয় ইন্টারফেজ দশায়। প্রতিটি কোষের, এখানে কোষের বানানটা ঠিক করে নেবে তালবেশ দেবে, কোষের নিউক্লিয়াসের ডিএনএর পরিমাণ কিন্তু 2C থেকে 4C মানে দ্বিগুণ হয়ে যায়। তাহলে ইন্টারফেজ দশা যদি না থাকে তাহলে এই যে জিনিসগুলো, গুরুত্বপূর্ণ জিনিসগুলো যেগুলো কোষ বিভাজনের জন্য দরকার, সেই জিনিসগুলো সংশ্লেষ বা তৈরি হবে না, এবং এখানে ডিএনএর পরিমাণটা দ্বিগুণ হবে না, তাই না। তাহলে ইন্টারফেসটা ঘটবে না। ইন্টারফেস দশায় কোষ সার্বিকভাবে প্রিপেয়ার হচ্ছে, তাহলে সেই প্রিপেয়ারটাই তৈরি হতেই কিন্তু পারছে না, তার জন্য ইন্টারফেস না ঘটলে কোষ বিভাজনই বন্ধ হয়ে যাবে, কোষ বিভাজন কিন্তু স্থগিত হয়ে যাবে। 3.6 বলেছিল ইন্টারফেজের জীবন দশা, এগুলো তোমরা পারবে। জীবন দশা মানে কি, এখানে জীবন দশা সেটা হচ্ছে মানে কোষ বিভাজনের শেষ, আগে কোষ বিভাজন হয়েছিল সেটার শেষ, আর জীবনের মানে পরে কি হয় এস দশা, একটা কোষ বিভাজন হয়েছে এটা লাস্ট, একটা কোষ বিভাজন লাস্ট, পরে আবার কি হবে জীবন হবে, তারপরে এস হবে, তাই না, তারপরে G2 হবে। তাহলে এখানে জীবন দশা মানে একটা কোষ বিভাজনের শেষ এবং পরবর্তী কোষ বিভাজনের এস দশার মাঝের দশা হচ্ছে জীবন দশা, সোজা কথায়। সেখানে কি হয় আরএনএ, তারপর mRNA মানে হচ্ছে মেসেঞ্জার আরএনএ, কেমন, এবং টিআরএনএ, এই 3 ধরনের আরএনএ রাইবোজোম, ডিএনএ সংশ্লেষের উপাদান প্রভৃতি সংশ্লেষিত হয়। আর এছাড়া বিভিন্ন অঙ্গাণু দ্বিগুণিত মানে ডাবল হয়, তাহলে একে প্রথম বৃদ্ধি দশাও কিন্তু বলা হয়। তাহলে জীবন দশা দুটো লিখবে বৈশিষ্ট্য। এরপরে এখানে কিসের সাহায্যে বংশবিস্তার হয়, প্রথমে রাঙা আলু দেখো, রসালো মূল, পাথরকুচি পত্রজ মুকুল, আদা ভূনিম্নস্থ কাণ্ড, আদাটা মাটির নিচে থাকলেও সেটা হচ্ছে কাণ্ড, কচুরিপানা সেটা হচ্ছে খর্ব ধাবক বা অফসেটের মাধ্যমে কিন্তু বংশবিস্তার করে। মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি তোমাদের দেখিয়ে দিচ্ছি, থিওরিটা তোমরা দেখো, থিওরিটা তোমরা কতটা লিখবে, এখান থেকে শুরু করে পুরো এতটা লিখবে। আমি এখানে বলছি না, সোজা একদম চলে যাচ্ছি চেকার বোর্ডে। তোমরা জানো যে মানুষের ক্ষেত্রে পুরুষদের যদি আমরা বলি, পুরুষদের হচ্ছে 44টি অটোজম থাকে, 44টি অটোজম, এবং দুটো সেক্স ক্রোমোজোম, দুটোই হচ্ছে একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই, তাই না, একটা এক্স এবং একটা হচ্ছে ওয়াই। এবং মহিলাদের ক্ষেত্রে হচ্ছে 44টি অটোজম এবং দুটো যে সেক্স ক্রোমোজোম থাকে দুটোই হচ্ছে সেম, তাই জন্য মহিলাদের বলা হয় হোমোগ্যামেটিক। পুরুষদের দুটো যৌন ক্রোমোজোম, একটা হচ্ছে এক্স একটা ওয়াই, আলাদা আলাদা, তাই জন্য এটাকে বলা হয় হেটেরোগ্যামেটিক বলা হয়। যাই হোক, এবার এখানে দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি যে পিতা দেখো দিয়েছে মাতার কি সেই ক্রোমোজোমের মানে ক্রোমোজোমের প্রথমে দিয়েছে ক্রোমোজোম, এখানে পিজনু এটা বলে দিয়েছে। এবার 44-এর অর্ধেক হচ্ছে 22, আর এক্স আর ওয়াই একটাতে 22 প্লাস এক্স 22 অটোজম এবং একটা এক্স ক্রোমোজোম আসবে, আর এখান থেকে একটা 22 এবং একটা কি আসবে ওয়াই ক্রোমোজোম আসবে, গ্যামেট তৈরি হয়ে গেল। পুংগ্যামেটের মধ্যে 2 ধরনের গ্যামেট কিন্তু পুরুষদের ক্ষেত্রে হয়। স্ত্রীর ক্ষেত্রে দেখো দুটো এক্স, তাহলে দুটো এক্সের একটা অর্ধেক কত হবে, একটা এক্স হবে, আর 44টা অটোজমের অর্ধেক হবে 22। আরেকটা যদি পেয়ার তৈরি করি তাহলে সেটাও কিন্তু 22A প্লাস এক্সই হবে, তাই না, 22A প্লাস এক্সই হবে। আমরা যদি
44 অটোজোম আছে পুরুষদের, আর একটা এক্স ওয়াই আছে। তাহলে এটার অর্ধেক কত হবে? এটার অর্ধেক করলে 22খানা অটোজোম, আর এক্স ওয়াইয়ের মধ্যে তুমি একটা এক্স নাও। আরেকবার কি করবে? আরেকবার করবে কি 22খানা অটোজোম, আর একবার কি নেবে? ওয়াই পড়ে আছে, ওয়াইটা নেবে, তাই না? তাহলে আর স্ত্রীর ক্ষেত্রে কি হচ্ছে? স্ত্রীর ক্ষেত্রে যেহেতু দুটোই এক্স, তাহলে দুটোতেই কিন্তু 22A প্লাস এক্স হবে। তাহলে গ্যামেটটা হয়ে গেল। এবার গ্যামেট হওয়ার পর এবার যদি আমরা এখানে ক্রসটা দেখাই, ক্রসে কি হচ্ছে? এখানে দেখো পুরুষদের এই পুংগ্যামেটের সঙ্গে স্ত্রীর এই গ্যামেটটা, তাহলে এখানে কি হচ্ছে? এটার সঙ্গে এটা মানে 22 22 44টা অটোজোম, আর এক্স এক্স হয়ে যাচ্ছে দুটো এক্স। আর এটার সঙ্গে আমরা যদি মানে এটার সঙ্গে যদি এটা করি, তাহলে 22টা অটোজোম আর 22টা অটোজোম, 44টা অটোজোম, আর এক্সের সঙ্গে ওয়াই মানে এক্স ওয়াই। তাহলে আমরা চারটে করতে পারি, কেমন? এটার সঙ্গে আমি এটা করলাম, এটার সঙ্গে আর একটা এরকম থাকবে সেম, সেটা হবে। এটার সঙ্গে এটা হবে, এটার সঙ্গে আর একটা সেম এরকম থাকবে স্ত্রী গ্যামেট, সেটা হবে। যাই হোক, এখানে আমাদের দেখতে পাবো যে দুটো আমাদের আসবে ফাইনালি দুটো এক্স যুক্ত, আর দুটো আসবে আমাদের সেটা হচ্ছে এক্স ওয়াই যুক্ত। তাহলে এক্স ওয়াই মানে হচ্ছে পুত্র, আর দুটো এক্স থাকবে মানে কন্যা, কেমন? তাহলে এখানে 50% কন্যা এবং 50% কিন্তু পুত্র সন্তানের জন্ম দেবে। তাহলে এই জায়গাটা তোমরা পুরোটা চেকার বোর্ডের সাহায্যে দেখাবে, কেমন? চেকার বোর্ডটাও দেবে। 3.9 বলছে জিনোটাইপগুলির ফিনোটাইপ কী হবে। এখানে প্রথমটাতে দেখো, প্রথমে দিয়েছিল আমাদের দুটোই ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। ওয়াই হচ্ছে প্রকট গুণ, তাই না? সেটা হচ্ছে হলুদ, আর ছোটো ওয়াই যেটা সেটা হচ্ছে সবুজ বৈশিষ্ট্য, এটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। তাহলে প্রকট বৈশিষ্ট্য থাকলে সেটা প্রকট গুণই প্রকাশিত হবে, তাই না? হোমোজাইগাস হোক বা হেটেরোজাইগাস হোক, প্রকট থাকলে প্রকটটাই প্রকাশিত হয়। তাহলে এটা হচ্ছে হলুদ। আর আর ক্যাপিটাল আর হচ্ছে গোলাকার রাউন্ড, আর ছোটো আর হচ্ছে কুঞ্চিত, এটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, তাহলে হলুদ গোলাকার। এরপর দুটোই ওয়াই আছে, তাহলে হলুদ, বিশুদ্ধ হলুদ বলার দরকার নেই, যেহেতু ফিনোটাইপ বলেছে, জিনোটাইপ বলতে বলেনি। তাহলে কেমন হলুদ বলা দরকার নেই, হলুদ লিখবে আর কুঞ্চিত লিখবে, দুটোই ছোটো আর, মানে সেটা হচ্ছে বিশুদ্ধ হোমোজাইগাস, তাই না? প্রচ্ছন্ন হোমোজাইগাস অবস্থায় আছে, তার মানে কুঞ্চিত। এখানে দেখো দুটোই ছোটো ওয়াই মানে সবুজ, আর এটা গোলাকার, এটা হচ্ছে দেখো দুটোই ছোটো আর, ছোটো ওয়াই আছে মানে সবুজ, আর দুটোই ছোটো আর মানে কুঞ্চিত। এরপরে 3.10 বলেছে দেখো, স্বাভাবিক মহিলা এবং বর্ণান্ধ পুরুষের মধ্যে বিবাহ হলে তাদের সন্তানদের ফলাফল কী হবে। আমি বলেছিলাম এটা অনেকবার, আমি এবিটি টেস্ট পেপার সলভ করাকালীন এক্সপ্লেন করে দিয়েছি যে মহিলাদের ক্ষেত্রে দুটো হচ্ছে এক্স ক্রোমোজোম, দুটো করে এক্স ক্রোমোজোম থাকে। এবার কালার ব্লাইন্ডনেসের জন্য স্বাভাবিক জিন যেটা, কালার ব্লাইন্ডনেসের জন্য বর্ণান্ধতার জন্য দায়ী জিন যেটা, সেটা হচ্ছে সি, আর স্বাভাবিক জিন হচ্ছে সি প্লাস। এবার মহিলাদের ক্ষেত্রে যদি দুটোই সি প্লাস থাকে, তাহলে সেই মহিলাটা স্বাভাবিক হবে। একটা সি প্লাস একটা সি যদি হয়, তাহলে সেই মহিলাটা বাহক হবে। দুটোর মাথাতে যদি সি থাকে, তাহলে সেই মহিলাটা কী হবে? মানে বর্ণান্ধতায় আক্রান্ত হবে। তাহলে মহিলাদের ক্ষেত্রে 3 ধরনের কন্ডিশন, স্বাভাবিক, বাহক এবং বর্ণান্ধ হয়। কিন্তু পুরুষদের যেহেতু একটা এক্স ক্রোমোজোম, তাহলে সেই এক্স ক্রোমোজোমের মধ্যে যদি সি প্লাস থাকে স্বাভাবিক, তাহলে স্বাভাবিক হয়ে যাবে। আর যদি সি থাকে, তাহলে সে পুরুষটা বর্ণান্ধ হবে। পুরুষদের দুটো কম্বিনেশন। এবার আমাদের এখানে বলেছে স্বাভাবিক মহিলা বাহক মহিলা, তাহলে বাহক মহিলা বলেছে না স্বাভাবিক মহিলা? স্বাভাবিক মহিলা বলেছে, আচ্ছা। তাহলে সেখানে দুটোই সি প্লাস হবে, প্রথমটা নেব, তাহলে প্রথমটা নিয়েছি। আর বর্ণান্ধ পুরুষ বলেছে, তার মানে সেকেন্ডটা, তাহলে সেকেন্ডটা আমরা নেব। এবার ক্রস ঘট, এখানে আমরা গ্যামেটটা দেখিয়েছি, এখানে এক্স সি প্লাস মানে একই ধরনের গ্যামেট, এক্স সি প্লাসই হবে। স্ত্রী গ্যামেট কটা হবে? দুটোই কিন্তু এক্স সি প্লাস হবে, তাহলে স্ত্রী গ্যামেট দুটোই এই এক্স সি প্লাস। পুরুষদের আছে একটা এক্সসি একটা ওয়াই, এক্সসি একটা ওয়াই। এক্সসি প্লাসের সঙ্গে এক্সসি হয়ে গেল আমার এক্সসি প্লাস এক্সসি, এই এক্সসি প্লাসের সঙ্গে ওয়াই হয়ে গেল আমার এক্সসি প্লাস ওয়াই। এখানে এক্সসি প্লাসের সঙ্গে এক্সসি হয়ে গেল এক্সসি প্লাস এক্সসি, আর এক্সসি প্লাস সঙ্গে ওয়াই হয়ে গেল এক্সসি প্লাস ওয়াই। এখানে দেখো এবার ফার্স্ট যে আমাদের দেওয়া হয়েছে, প্রথম ক্ষেত্রে আমাদের এখানে একটার মাথায় সি প্লাস একটা সি, মানে এটা বাহক কন্যা, এটা মাথায় সি প্লাস সি, মানে ওটাও বাহক কন্যা। এক্স ওয়াই মানে পুত্র, দুটোই পুত্র, এই দুটো পুত্রদের দুটোই দেখো প্লাস দেওয়া আছে, মানে স্বাভাবিক পুত্র। তার মানে আমরা দেখলাম 4 ধরনের অপত্য। এবার 4 ধরনের মধ্যে মানে দুটো হচ্ছে কন্যা, দুটো হচ্ছে পুত্র। দুটো কন্যার মধ্যে দুটোই বাহক, মানে 100% কন্যা হচ্ছে বাহক। আর দুটো পুত্রের মধ্যে দুটো পুত্রই হচ্ছে স্বাভাবিক, তাহলে 100% হচ্ছে স্বাভাবিক। এই জায়গাগুলো তোমরা লিখবে। নেক্সট 3.11, জীবের একটি সহজাত বৈশিষ্ট্য হলো অত্যধিক হারে বংশবৃদ্ধি করা। এর ফলে জীবের জ্যামিতিক হারে জীবের সংখ্যা বাড়ে বা বৃদ্ধি পায়। দুটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করতে হবে। এটা
তোমরা লিখবে। এখানে উদাহরণ দেওয়া হয়েছে 3.11। 3.12-এর ক্ষেত্রে বলছে যে শিম্পাঞ্জির আচরণ ঘটিত অভিযোজন। তোমরা দেখেছো, এবিটিতে আমি অনেকবার বলেছি, ওই বাদামের খোলা ভেঙে খাওয়া, আর 2 নম্বর পরজীবী সংক্রমণজনিত রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য ওষুধি গাছ চিনে ভক্ষণ করা। কেমন? এছাড়া ওই উই পোকা ভক্ষণ, সেটাও ফিশিং টুল ব্যবহার করে উই পোকাগুলোকে খাওয়া, সেটাও তোমরা লিখতে পারো। 3.13-এ বলেছে প্রাকৃতিক নির্বাচনবাদ। প্রাকৃতিক নির্বাচনবাদ তোমরা জানো যে ডারউইনের মতে প্রতিটি জীব, এটা আমরা এবিটিতে এখনো পর্যন্ত পাইনি, তাই জন্য তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রাকৃতিক নির্বাচনবাদ মানে হচ্ছে যে প্রতিটি জীবকে মানে এক্সিস্টেন্সের জন্য, তার অস্তিত্বের জন্য সংগ্রাম করতে হয়, বেঁচে থাকার জন্য সংগ্রাম করতে হয়। তাদের নির্দিষ্ট কী আছে, প্রকরণ আছে, মানে ভেদ আছে বা ভেরিয়েশন আছে। এদের মধ্যে যদি পরিবেশে বেঁচে থাকার জন্য যেরকম প্রকরণ বা ভেদ দরকার, সেই রকম প্রকরণ যদি সে দেখাতে পারে, তার মানে অনুকূল প্রকরণ যদি দেখাতে পারে, তাহলে সেক্ষেত্রে সেই জীবটা সেই পরিবেশে অভিযোজিত হয়ে বাঁচতে পারবে, মানে টিকে থাকতে পারবে, তাই না? এবং প্রকৃতি সেই সমস্ত জীবগুলোকে কিন্তু সিলেক্ট করবে, নির্বাচন করবেন, তাই না? যেমন লম্বা গলা প্রকরণযুক্ত জিরাফগুলি বেশি খাদ্য পেতে সক্ষম বলে তারা প্রকৃতির দ্বারা নির্বাচিত হয়। পক্ষান্তরে প্রতিকূল প্রকরণযুক্ত জীবগুলি বিলুপ্ত হয়ে যায়। এর ফলে প্রকৃতিতে অনুকূল প্রকরণযুক্ত জীবগুলি প্রতিষ্ঠা পায়, অর্থাৎ তাদের প্রাকৃতিক নির্বাচন হয়। এটা ডারউইনের মন্তব্য। কেমন? এতটা পর্যন্ত লিখবে। লাস্টে এই যে হার্বার্ট স্পেন্সার এইটাকে যোগ্যতমের উদ্বর্তন বলেছিলেন, তাহলে এটা সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, এই লাইনটা, লাস্টের লাইনটা তোমরা অ্যাড করতেও পারো। দেখো, জিরাফের গলা লম্বা হওয়ার ব্যাপারে দুটো মতামত রয়েছে। ডারউইন কি বলেছিলেন? ডারউইন বলেছিলেন যে এক্ষেত্রে যে ছোট গলা আছে, বড় গলাযুক্ত জিরাফ আছে, তাই না? বড় গলাযুক্ত জিরাফ আছে, এরকম তিনি কিন্তু বলেছিলেন। এবার বলেছিলেন যে যখন খাদ্যের অভাব দেখা যায়, তখন ছোট গলা জিরাফগুলো সেগুলো উঁচু গাছের ডালের পাতা নাগাল পেল না, ফলে কি হয়, তারা কিন্তু মারা যায় বা অবলুপ্ত হয়ে যায়। এবং বড় গলাযুক্ত জিরাফ যারা, তারা টিকে থাকলো, তারপর তাদের যে সন্তান হলো তারাও কিন্তু লম্বা গলাযুক্ত জিরাফই হলো। এভাবে ধীরে ধীরে লম্বা গলাযুক্ত জিরাফের সৃষ্টি হয়। কেমন? তাহলে ডারউইন এরকমই বলেছিলেন যে বিভিন্ন গলাযুক্ত, বিভিন্ন দৈর্ঘ্যের গলাযুক্ত জিরাফ ছিল এক সময়, যারা লম্বা ছিল তারা কিন্তু বেঁচে থাকে, আর বাকিরা কিন্তু অস্তিত্ব টিকে রাখতে পারেনি। ল্যামার্কের ক্ষেত্রে মন্তব্য ছিল কি, যে সেক্ষেত্রে সবার বিভিন্ন ধরনের গলা থাকলেও সেখানে কি হচ্ছে, সবাই কিন্তু চেষ্টা করেছিল, বা সবারই ছোট গলা ছিল, সবাই উঁচু গাছের ডাল বা পাতা সেগুলো খাওয়ার চেষ্টা করেছিল। সবাই উঁচু গাছে খাওয়ার চেষ্টা করার জন্য সামনের পা এবং গলাটা ধীরে ধীরে লম্বা হয়। লম্বা হতে 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 কয়েক জনু হাজার লক্ষ লক্ষ বছর পর সেগুলোর কী হচ্ছে, গলাটা লম্বা হয়ে যায়। সেটা হচ্ছে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ। তাহলে ল্যামার্ক আলাদাভাবে কিন্তু ব্যাখ্যা করেছিলেন। যাই হোক, এখানে ডারউইনের আমাদের বলেছে যেটা প্রাকৃতিক নির্বাচনবাদ, মানে অনুকূল প্রকরণ দেখা গেলে প্রকৃতি কী করে, তাদেরকে বাঁচার সুযোগ করে দেয়। এটাই তোমাদের ব্যাখ্যা করতে হবে। 3.14 বলছে দুটো কারণ। অ্যাজমার কারণ তোমরা লিখবে, পরিবেশগত কারণ এখানে দেওয়া হয়েছে। পরিবেশগত বিভিন্ন কারণে যে অ্যাজমা হয়, বায়ু দূষণ, পরাগরেণু, ধুলো, ছত্রাক, এই সমস্ত কারণে পরাগরেণু হয়। পারক্সি অ্যাসিটাইল নাইট্রেট, পুরো নামটা অনেক সময় জিজ্ঞাসা করে, নামটা মনে রাখবে, পারক্সি অ্যাসিটাইল নাইট্রেট, এগুলোর প্রভাবে কিন্তু অ্যাজমা হয়। এছাড়া ওই যে বিভিন্ন জীবাশ্ম জ্বালানি, যেমন কয়লা দহন করা হয় বা তেল, এ থেকে যে ধোঁয়া তৈরি হয়, সালফার ডাইঅক্সাইড SO2, সেগুলো কিন্তু অ্যাজমা তৈরি করে। ব্রঙ্কাইটিস, সেটাও ফুসফুসের প্রদাহ, সেখানেও বিভিন্ন রাসায়নিক পদার্থ, অ্যাসবেস্টাস, সিলিকন, এগুলো শ্বাসক্রিয়ার সময় শ্বাসনালীতে ঢুকলে ব্রঙ্কাইটিস হয়। ধোঁয়ার ক্ষেত্রেও কিন্তু ব্রঙ্কাইটিস দেখা যায়। 3.15 বলছে যে বহিরাগত প্রজাতির ফলে কিভাবে স্থানীয় জীব প্রজাতি বিলুপ্ত হচ্ছে, তার দুটো উদাহরণ। এখানে দুটো উদাহরণ দেওয়া হচ্ছে যে আমেরিকা থেকে যে আরশোলাগুলো ভারতে এসেছিলো, তার ফলে কী হচ্ছে, ভারতীয় যে আরশোলাগুলো সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। 2 নম্বর, সৌন্দর্যবর্ধক হিসাবে কচুরিপানা গাছটিকে ব্রাজিল থেকে আনা হয়েছিল। কোথা থেকে? ব্রাজিল থেকে আনা হয়েছিল। কিন্তু খুব শীঘ্রই গাছটি তার কচুরিপানা কিসের সাহায্যে বংশবিস্তার করে? খর্বধাবক বা অফসেট, তাই না? খর্ব মানে এখানে হ্রস্বদ্রাবক, এটাই কিন্তু লিখেছি এখানে, তাই না? এর সাহায্যে বংশবিস্তার করে খালবিল নদী নালায় ভরে গেছে, ফলে অন্যান্য দেশীয় জলজ যে প্রজাতি তারা কিন্তু বিলুপ্ত হয়েছে। তাহলে এরকম দুটো এক্সাম্পল দেবে, বা তোমাদের বই আরও অনেক উদাহরণ থাকবে, পার্থেনিয়ামের উদাহরণ, সেগুলো তোমরা দিতে পারো। এছাড়া ওই তেলাপিয়া মাছ, মাগুর মাছ আনার ফলে কীভাবে মৌরলা, পুঁটি, এই সমস্ত মাছ বিলুপ্ত হচ্ছে, সেই এক্সাম্পলটাও দিতে পারো। 3.16 যাব। 3.16 বলছে আমাদের যে এখানে ইন্দো বার্মা হটস্পটের একটা এন্ডেমিক উদ্ভিদ এবং একটা প্রাণী,
এন্ডেমিক উদ্ভিদ এখানে দেওয়া হয়েছে, দেখো ভান্দা কোয়েরুলিয়া, কেমন কোয়েরুলিয়া, এটা এক ধরনের অর্কিড। আর প্রাণের ক্ষেত্রে লিখবে সায়ামিজ কুমির। 3.17 বলছে কোথায় কি সংরক্ষণ করা হয়। গিরবে দেখবে এশিয়াটিক সিংহ, করবেটে ভারতীয় বাঘ, বেথুয়া ডহরে এখানে স্পটেড ডিয়ার বা মাস্ক ডিয়ার হরিণ হরিণ সংরক্ষণ করা হয়। মানসে কিন্তু ভারতীয় গন্ডার সংরক্ষণ করা হয়। এরপরে 4.1 যাব। 4.1 সরল প্রতিবর্ত চাপের ছবি বলেছে, এটা তোমরা অঙ্কন করবে। মেটাফেজ দশার ক্ষেত্রেও অঙ্কন করবে, কোনটা কি অঙ্গাণু সেটা তোমরা দেখাবে, এবং লেবেলিংটা যে কোনো একদিকে হয়, বাম দিক বা ডান দিকে করবে। 4.2 চলে আসো। অযৌন এবং যৌন জননের মধ্যে পার্থক্য লিখতে হবে। 3টে বিষয় দিয়েছে, এখানে আমি 4টে পার্থক্য লিখেছি, তোমরা 4টে পার্থক্য লিখবে না, যখন বলে দেবে বিষয় উল্লেখ করে দেবে তখন যেগুলো বলবে সেটাই লিখবে। ফার্স্ট তোমাদের এখানে বলেছে জনিত্রীজীবের সংখ্যা, তাহলে এখানে জনিত্রীজীবের সংখ্যাটা দেবে, যেখানে একটা জনিত্রীজীব আর যৌন জননে দুটো জীব লাগে, পুরুষ এবং স্ত্রী। নেক্সট বিষয় ছিল গ্যামেট উৎপাদন এবং কোষ বিভাজন। আচ্ছা, তাহলে গ্যামেট উৎপাদন কোষ বিভাজন মানে এই দুটোকে মিলে একসঙ্গে একটাই পয়েন্ট হবে, বিষয়টা পাল্টে দেবে, কেমন, যেটা বিষয় তোমাদের বই মানে প্রশ্নে লিখে দিয়েছে যে গ্যামেট উৎপাদন এবং কোষ বিভাজন, সেই বিষয়টাই লিখবে। নিয়ে এই জিনিসটাকে মার্জ করে দেবে, একসঙ্গে লিখে দেবে, যেখানে অযৌন জননে গ্যামেট তৈরি হয় না, এখানে শুধুমাত্র মাইটোসিস কোষ বিভাজন ঘটে। আর এদিকে লিখবে একসঙ্গে যে পুংগ্যামেট স্ত্রী গ্যামেট তৈরি হয়, এবং এখানে গ্যামেট তৈরির সময় মিওসিস, এবং জাইগোট থেকে যখন অপত্য জীব তৈরি হয় তখন মাইটোসিস কোষ বিভাজন তৈরি ঘটে। নেক্সট পার্থক্যের বিষয় ছিল এখানে যে অপত্য জীবের প্রকৃতি। এখানে অপত্য জীব জনিত্র জীবের অনুরূপ হয়, জনিত্র জীব যেমন ছিল সেরকমই দেখতে হয়, কিন্তু যৌন জননের ক্ষেত্রে যেমন মানুষের ক্ষেত্রে যৌন জনন হয়, তারা কিন্তু হুবহু পিতামাতার মতো দেখতে হয় না, একটু আলাদা হয়, তাহলে সেটা লিখবে। এরপরে এর সাথে প্রশ্ন ছিল মাইটোসিসের দুটি গুরুত্ব, এখানে যে কোনো দুটো গুরুত্ব লিখবে, এই যে বৃদ্ধি ঘটে মাইটোসিসের ফলে, আর কোষের প্রতিস্থাপন, ক্ষয়ফরণ ঘটে, কোনো ক্ষতিগ্রস্ত অংশ সেটা জীর্ণ স্থানে আবার নতুন কোষ বিভাজন ঘটার ফলে কিন্তু ক্ষয়প্রাপ্ত ত্বকটা থেকে নতুন আবার ত্বক সৃষ্টি হয়, তাই না, ক্ষয়প্রাপ্ত ত্বক যেটা ক্ষয়ে গেছে সেখানে আবার নতুন ত্বক সৃষ্টি হয়। 4.2 যাও, বৃদ্ধির দশা। 3টে যে দশা মনে রাখবে, বৃদ্ধির দশাগুলো হচ্ছে এখানে প্রথম কোষ বিভাজন বা সেল ডিভিশন, তারপরে হচ্ছে সেল এনলার্জমেন্ট, কোষের আকারটা বেড়ে যাওয়া, আর একটা হচ্ছে সেল ডিফারেন্সিয়েশন মানে কোষীয় বিভেদন। প্রথমে কোষ বিভাজনে কোষের সংখ্যা বাড়ে, তারপরে কোষের আকারটা বাড়ে, ক্রমাগত জল গ্রহণ করছে, কোষীয় মানে বিভিন্ন বস্তু সংশ্লেষ হচ্ছে, তার জন্য কোষের আকারটা স্থায়ীভাবে, অপরিবর্তনীয়ভাবে মানে স্থায়ীভাবে কিন্তু বেড়ে যায়। আর কোষে বিভেদন মানে হচ্ছে কোষের বিশেষত্ব প্রাপ্তি, বৃহৎ অর্থে কোষের বিকাশের এই দশাটি বৃদ্ধি প্রক্রিয়ার অন্তর্গত। এছাড়া কোষ বিভিন্ন কলায় এতে কী হয়, এছাড়া কোষ বিভিন্ন কলায় কিন্তু বিভেদিত হয়। মাইক্রো প্রোপাগেশনের ধাপগুলো অনেকবার বলেছি, যে মুকুল, তারপরে পুষ্টি মাধ্যমে বা কালচার মিডিয়ামে তাকে পালন করা হয়, তারপর ক্যালাস তৈরি হয়, এমব্রয়েড তৈরি হয়, তারপরে প্ল্যান্টলেট, শেষে পরিণত উদ্ভিদ। গিনিপিগের একসংখ্য জনন পরীক্ষা, এটা তোমরা সবাই পারবে, আমি এখানে বলছি না, যদি অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, নেক্সট কোনো ক্লাসে পেলে আমরা আবার এক্সপ্লেন করব। পৃথক ভবনের সূত্র, একসংখ্য জনন থেকে প্রাপ্ত সূত্র বললেই পৃথক ভবনের সূত্রটাও তোমরা এখানে দেবে, কেমন। আর দ্বিসংখ্য জনন বললে সেখানে স্বাধীন সঞ্চালন বা স্বাধীন বিন্যাসের সূত্র, এগুলো কিন্তু গণ্ডগোল করবে না, কেমন। মানে সরাসরি সূত্র, এই সূত্রটা লেখো না বলে তোমাকে বলতে পারে যে একসংখ্য জনন থেকে প্রাপ্ত সূত্র, তখন পৃথক ভবনের সূত্র। দ্বিসংখ্য জনন থেকে প্রাপ্ত সূত্রটি লেখো, তখন স্বাধীন বিন্যাসের সূত্র, এগুলো গণ্ডগোল করবে না। নেক্সট আমরা এইখানে আমাদের চেকার বোর্ডের সাহায্যে একটা প্রশ্ন ব্যাখ্যা করতে হবে, সেটা হচ্ছে এখানে তোমাদের বলেছে যে একজন হিমোফিলিয়া রোগের বাহক স্ত্রীলোক, তাহলে বাহক যদি হয়, ক্যাপিটাল এইচ হচ্ছে স্বাভাবিক জিন, স্মল এইচ হচ্ছে সেই রোগের জন্য দায়ী জিন। তাহলে বাহক মহিলাদের ক্ষেত্রে দুটোই এক্স ক্রোমোজোম, বাহক যদি হয় দুটোই ক্যাপিটাল এইচ যদি হতো তাহলে মহিলাটা স্বাভাবিক হয়ে যেত, দুটোই যদি ছোটো এইচ হতো, স্মল এইচ মাথায়, তাহলে মহিলাটা আক্রান্ত হয়ে যেত। তাহলে কী করবো, বাহক মানে একটা বড় এইচ দেবো, একটা ছোটো এইচ দেবো। পুরুষটা স্বাভাবিক, তাহলে পুরুষের তো কিছু করার নেই, পুরুষ তো বাহক হয় না, স্বাভাবিক হলো মানে মাথায় এক্সের মাথাটাতে ক্যাপিটাল এইচ হবে, আর যদি আক্রান্ত বলতো তাহলে স্মল এইচ হতো। এবার পুরুষদের দুই ধরনের গ্যামেট, এক্স ক্যাপিটাল এইচ ওয়াই, মহিলাদের দুই ধরনের গ্যামেট এখান থেকে আমরা পাচ্ছি, সেটা হচ্ছে একটা এক্স ক্যাপিটাল এইচ আর একটা স্মল এইচ। এটার সঙ্গে এটা যদি আমরা সংকরণ ঘটাই তাহলে আমাদের কী হচ্ছে, এখানে এক্সের মাথায় দুটোই ক্যাপিটাল এইচ, এই এক্সের ক্যাপিটাল এইচের সঙ্গে ওয়াই, তাহলে হয়ে যাচ্ছে আমার এক্স ক্যাপিটাল এইচ ওয়াই। এই নিচেরটার সঙ্গে এটা তাহলে কী হয়ে যাচ্ছে, এক্স ক্যাপিটাল এইচ আর এক্স স্মল এইচ, এই এক্স স্মল এইচের সঙ্গে যদি আমরা এই ওয়াইটা করি তাহলে এখানে এক্স স্মল এইচ ওয়াই। তাহলে প্রথমটাতে আমাদের দুটোই এক্স, তাহলে এই দুটো হচ্ছে বাঁ দিকের দুটো হচ্ছে কন্যা সন্তান,
যার মধ্যে প্রথমটাতে দুটোতেই মাথায় বড় এইচ মানে স্বাভাবিক কন্যা, আর নিচে একটা বড় একটা ছোট মানে হিমোফিলিয়ার জিন বহনকারী মানে বাহক কন্যা। পুত্রদের মধ্যে 50% হচ্ছে স্বাভাবিক, 50% হচ্ছে আক্রান্ত। তাহলে এই যে ফলাফল, সেই ফলাফলটা তোমাদের এখানে নিচে লিখে দেওয়া হয়েছে, সেটা তোমরা লিখবে। লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে বলছে এখানে যে পিতার ভূমিকায় প্রধান। তার কারণ কি, পিতারা হচ্ছে হেটেরোগ্যামেটিক। হেটেরোগ্যামেটিক মানে পিতার ক্ষেত্রে দুই ধরনের গ্যামেট হয়, 22A+X আর একটা হচ্ছে 22A+Y। কিন্তু মহিলাদের ক্ষেত্রে এক ধরনের গ্যামেট 22A+X আর একটাও হচ্ছে 22A+X। তাহলে মহিলারা এই গ্যামেটটাই শুধুমাত্র দিতে পারে। এবার যখন মহিলাদের যেহেতু একটাই এক ধরনের গ্যামেট, এবার পুরুষ যখন এই গ্যামেটটা মহিলাকে দেবে, এই গ্যামেটটা যখন দেবে তখন কি হয়ে যাবে, এর সঙ্গে দেখো 22টা আর 22টা 44টা অটোগ্যাম, এখানে এক্স আর এক্স, দুটো এক্স, তাহলে সেই সন্তানটা হবে কন্যা সন্তান। এবার পুরুষের দুই ধরনের গ্যামেট যদি এবার এই গ্যামেটটা দেয়, পুরুষ যদি এই গ্যামেটটা দেয়, তাহলে এই গ্যামেটটা দিলে সেখানে 22 22 44টা অটোজম, ওয়াই আর এক্স মানে এক্স ওয়াই, তখন এক্স ওয়াই মানে সেটা পুত্র সন্তান হবে। তাহলে দেখা যাচ্ছে যেহেতু মহিলাদের এক ধরনের গ্যামেট হোমোগ্যামেটিক, তাহলে সেক্ষেত্রে তাদের লিঙ্গ নির্ধারণে বিশেষ কোনো ভূমিকা নেই। পুরুষদের উপর ডিপেন্ড করছে, পুরুষদের দুই ধরনের গ্যামেট, পুরুষ যদি এক্স যুক্ত মানে এক্স ক্রোমোজোম যুক্ত যদি গ্যামেট দেয় তাহলে সেই সন্তানটা কন্যা সন্তান হবে। পুরুষ যদি ওয়াই গ্যামেট যুক্ত মানে ওয়াই যুক্ত গ্যামেট যদি দেয় তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই পুত্র সন্তান হবে। তাহলে এখানে মেন ভূমিকা হচ্ছে পুত্রের। চেকার বোর্ড যেটা আমি বললাম সেটাই কিন্তু এখানে দেওয়া হয়েছে। 4.4-এ তোমাদের প্রশ্ন আছে এখানে যে ডারউইনের অভিব্যক্তি সংক্রান্ত তত্ত্বের এই যে তিনটে বিষয়, অত্যধিক হারে বংশবৃদ্ধি, ভেদ বা প্রকরণ, আর একটা দিয়েছে যোগ্যতমের উদ্বর্তন, এগুলো ব্যাখ্যা করো। এটা তোমরা ব্যাখ্যা করবে। এখানে বিভিন্ন জ্যামিতিক হারে বংশবৃদ্ধি করে দুটো এক্সাম্পল, এখানে স্ত্রী স্যামন মাছ, ঝিনুকের এক্সাম্পল দিয়েছে। স্ত্রী স্যামন মাছ দিতে পারো, তার সঙ্গে হাতি যে এক্সাম্পল সেটাও দিতে পারো, দুটো এক্সাম্পল দেবে। ভেদ বা প্রকরণ, এখানে প্রত্যেকটা জীব, একই প্রজাতির বিভিন্ন জীব আলাদা হয়, সব মানুষ কিন্তু একই রকম দেখতে হয় না, হয় কি হয় না, প্রত্যেকটার ক্ষেত্রে কিছু ভেরিয়েশন, কিছু চেঞ্জেস বা পার্থক্য লক্ষ্য করা যায়, তাই না? ভেদ বা প্রকরণের জন্যই কিন্তু এগুলো হয়। একই সন্তানদের শুধু যমজ যদি হয় সেটা বাদ দাও, বাদ বাকি এমনি একই সন্তানদের তিনটে বা দুটো বাচ্চা থাকলে তারা কিন্তু আলাদা আলাদা রকম দেখতে হয়, দুই ভাই বা দুই বোন কিন্তু একই রকম দেখতে হয় না। এছাড়াও দেখো অবিরত মানে কন্টিনিউয়াসলি ত্রিবিধ সংগ্রাম, আমরা জানি ত্রিবিধ সংগ্রাম মানে হচ্ছে অন্তঃপ্রজাতি, নিজস্ব প্রজাতিদের মধ্যে সংগ্রাম, আন্তঃপ্রজাতি মানে আলাদা আলাদা প্রজাতির মধ্যে সংগ্রাম, আর পরিবেশের সঙ্গে, প্রতিকূল পরিবেশের সঙ্গে বেঁচে থাকার জন্য বা নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য সংগ্রাম, এই তিন ধরনের সংগ্রাম হয় বলে প্রকরণ বা ভেদ কিন্তু ঘটে। নিয়ে এখানে ক্ষুদ্র ক্ষুদ্র ধারাবাহিক পরিবর্তনের জন্যই কিন্তু প্রজাতি সৃষ্টি হয়। আর যোগ্যতম উদ্বর্তন যেটা প্রাকৃতিক নির্বাচন বাদ বলছিলাম, যে জীবন সংগ্রাম হবে, জীবন সংগ্রামে যারা জয়ী হবে তারাই কিন্তু বেঁচে থাকবে, আর যারা জীবন সংগ্রামে হেরে যাবে তারা কালক্রমে পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। তাহলে যারা বেঁচে থাকলো তাদের আমরা কি বলছি, তাদের কি হচ্ছে, তারাই কিন্তু এগিয়ে যাচ্ছে, তাই না? তারাই কিন্তু সারভাইভ হচ্ছে, তার জন্য এটাকে বলছে সারভাইভাল অফ দ্য ফিটেস্ট। বিবর্তনের সপক্ষে নিষ্ক্রিয় অঙ্গের দুটো প্রমাণ, এই যে ঘোড়া গিনিপিগের এদের কি থাকে, এরা যেহেতু ঘাস জাতীয় খাবার খায় তাদের জন্য সিকাম একটা সক্রিয় অঙ্গ কিন্তু থাকে, তাই না? এবং অ্যাপেন্ডিক্স থাকে, সেগুলো কিন্তু মানে তাদের কি হয়, খাবার হজম করতে সাহায্য করে, সেলুলোজ জাতীয় মানে ঘাস জাতীয় খাবার হজম করতে সাহায্য করে। আমরা যেহেতু অনেক আগেই আমাদের বিবর্তন হওয়ার ফলে আমরা অনেক আগেই কাঁচা বিভিন্ন লতা পাতা এগুলো খাওয়া ছেড়ে দিয়েছি, সেই জন্য আমাদের আর সেটা দরকার হয় না, আমাদের নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হয়ে গেছে। বানরের দেহে যেটা সক্রিয় লেজ, আমাদের সেটা নিষ্ক্রিয় অঙ্গ কক্সিসে রূপান্তরিত হয়েছে। এখানে তোমাদের দুটো বলেছিল, দুটো তোমরা এখানে দেবে। আমাদের এখানে দেখতে পাচ্ছ তিনটে উদাহরণ দেওয়া হয়েছে, তিনটে দেওয়ার দরকার নেই, দুটো দেবে। হয়তো তুমি দিলে এখানে 1 নাম্বারটা এবং 2 নাম্বারটা দিলে, তাহলে প্রথম থেকে শুরু করে 1 2 দেবে, এবং নিচের দিকে এই যে এখানে মানে উপসংহারটা দেওয়া আছে, এই লাইনটা, এই জায়গাটা তোমরা অবশ্যই দেবে। আমি এখানে লিখেও দিয়েছি। এরপরে 4.4-এর বলছে অথবা দিয়ে যে মৌমাছির মানে এখানে যে কিভাবে শ্রমিক মৌমাছি অন্য মৌমাছিদের কীভাবে খাদ্য উৎসের সন্ধান দেয়। দুই ধরনের নৃত্যর কথা তোমরা অবশ্যই বলবে, ওয়াগেল নৃত্য এবং একটা হচ্ছে বৃত্তাকার বা চক্রাকার নৃত্য। খাবার উৎস যদি 50 থেকে 75 মিটারের মধ্যে হয় তাহলে তারা এরকম বৃত্তাকার নৃত্য কিন্তু করতে থাকে, কেমন? আর যদি তার থেকে মানে 50 থেকে 75 মিটার থেকে যদি বেশি হয়, 100 মিটারের যদি বেশি হয়, তাহলে সেক্ষেত্রে ওয়াগেল নৃত্য হয়।
এবং সেখানে মানে তার একটা অ্যাঙ্গেল করেও কিন্তু তারা নৃত্য করে এবং খাদ্যর উৎস কোন দিকে আছে, কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, সেরকমভাবেও কিন্তু তারা দেখায়। কেমন? এরপরে জল সংরক্ষণের জন্য উটের দুটো অভিযোজনযুক্ত বৈশিষ্ট্য ঘর্মগ্রন্থি থাকে। মানে ঘর্মগ্রন্থির বৈশিষ্ট্যটা কি, মানে সরি, ঘর্মগ্রন্থি কম থাকে, তাই না? বা ত্বকে ঘর্মগ্রন্থি থাকে না বলেই চলে। ঘাম তাহলে বেরোচ্ছে না, ঘাম যদি না বেরোয় তাহলে শরীর থেকে জলটা, অতিরিক্ত জলটা বেরোতে পারছে না, তাহলে জলের সংরক্ষণ হচ্ছে। 2 নম্বর মূত্র। এদের যেটা নেফ্রনের, কিডনির মধ্যে, বৃক্কের মধ্যে নেফ্রনের যেটা হেনরির লুপ, সেটা অনেকটা লম্বা হয়, তাহলে প্রচুর পরিমাণে জল গ্লোমেরুলাস যেটা অংশ, গ্লোমেরুলাস, সেই গ্লোমেরুলীয় তরল থেকে শোষিত হয়, ফলে ঘন সিরাপের মতো মূত্র নির্গত হয়। তাহলে ঘন মূত্র মানে তাহলে জলের পরিমাণটা কম, তাহলে শরীর থেকে জলটা কম বেরোয়। 4.5-এ চলে যাব। এখানে বলছে নাইট্রোজেন চক্র ব্যাহত হওয়ার সঙ্গে 3টে বিষয় ব্যাখ্যা করতে হবে। এক হচ্ছে বিশ্ব উষ্ণায়ন। নাইট্রোজেন যুক্ত সার যদি জমিতে বেশি ব্যবহার করা হয় তাহলে কী হবে? ডিনাইট্রিফিকেশন, এর ব্যাকটেরিয়ার সাহায্যে ডিনাইট্রিফিকেশনের ঘটনাটা বেশি ঘটবে। মাটিতে ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া আছে, সিউডোমোনাস, থায়োব্যাসিলাস, তারা কী করবে? ডিনাইট্রিফিকেশন পদ্ধতির সাহায্যে কী করবে, মানে নাইট্রোজেনের পরিমাণটাকে বাড়িয়ে দেবে, তাহলে পরিবেশে নাইট্রোজেনের পরিমাণ বাড়বে। এছাড়া দেখো দেওয়া আছে, দেখো নিচের দিকে, নাইট্রোজেনযুক্ত সার ব্যবহার ফলে মিথেন গ্যাস উৎপাদন বাড়বে। আর মিথেন গ্যাস কি? গ্রিন হাউস গ্যাস। তাহলে কী হবে? বিশ্ব উষ্ণায়ন কিন্তু বেড়ে যাবে। এরপরে এছাড়া নাইট্রোজেনের যে অক্সাইড তৈরি হয়েছে, মেন বিষয় হচ্ছে যে এখানে লাস্টের পয়েন্টটা, প্রথম দিকের পয়েন্টটা তোমরা বলবে এবং কিভাবে এই যে নাইট্রোজেনের পরিমাণ বাড়ার ফলে নাইট্রিক অক্সাইড মানে N2O উৎপন্ন হয়, যেটা কিনা একটা গ্রিন হাউস গ্যাস, যা কী করে? বিশ্ব উষ্ণায়ন ঘটায়। এই পয়েন্টগুলো অবশ্যই থাকতে হবে, নিজের ভাষাতেও লিখতে পারো, কিন্তু মেন এই পয়েন্টটা এবং এইখানকার নিচেকার পয়েন্টটা তোমাদের লিখতে হবে। এরপর এখানে বলে দিয়েছিল আরও দুটো বিষয় এখানে একসঙ্গে দেওয়া হয়েছে, যাদের অসুবিধা হবে আমি বলে দিচ্ছি কীভাবে লিখবে। দেখো 2 নম্বর বলেছে মাটি দূষণ। মাটি দূষণ তুমি যদি ভাবো যে আলাদা পয়েন্ট করবো, তাহলে তোমরা লিখবে যে নাইট্রোজেন চক্রের ব্যাহত হলে সেখানে কিন্তু মাটি দূষণ হয়। অতিরিক্ত পরিমাণে জমিতে যদি নাইট্রোজেন ঘটিত সার দেওয়া হয় তাহলে মাটির পিএইচ ব্যালেন্স নষ্ট হয়ে যায় এবং মাটি দূষিত হয়ে যায়, অনেক সময় মাটি আম্লিক হয়ে পড়ে, এরকমভাবে লিখলে। নেক্সট 3 নম্বর দেওয়া ছিল নদীর জলের আম্লীকরণ। তোমরা তখন লিখবে যে জমিতে যদি নাইট্রোজেনযুক্ত সার বেশি ব্যবহার করা হয়, এরপর যখন বৃষ্টিপাত হবে, বৃষ্টিপাতের ফলে নাইট্রোজেন ঘটিত মানে সারগুলো গুলে যাবে, সেখানে মাটির আম্লিকত্ব বেড়ে যাবে, মাটির পিএইচ নষ্ট হবে। এছাড়া মাটিতে অতিরিক্ত পরিমাণে নাইট্রোজেন ঘটিত সার ব্যবহার করলে ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার সাহায্যে সেগুলো নাইট্রোজেন অক্সাইডে পরিণত হবে, বাতাসে মিশবে। বাতাসে মেশার পরে যখন বৃষ্টি হবে, তখন সেই অক্সাইডগুলোর সঙ্গে নাইট্রোজেন অক্সাইডের সঙ্গে মিশে নাইট্রাস অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড হিসাবে মানে অম্লবৃষ্টি হিসেবে মাটিতে পড়বে। তার ফলেও কিন্তু মাটি বা জলাশয়ে যে জলগুলো আছে, নদীর জল, সেটা কিন্তু আম্লিক হয়ে পড়বে। কেমন? এরকমভাবে লিখতে পারো। এরপরে বলেছে বিলাসবহুল আর আরামদায়ক জীবনযাত্রা বায়ু দূষণের একটা অন্যতম কারণ, ব্যাখ্যা করতে হবে। এই যে এখানে দেওয়া হয়েছে বিভিন্ন রকম রেফ্রিজারেটর, এখানে এয়ার কন্ডিশনার বলো, প্লাস্টিক ফোম, এখানে প্রচুর পরিমাণে সিএফসি, ক্লোরোফ্লোরোকার্বন ব্যবহার করা হয়। যানবাহনে তো সবসময় কার্বন ডাইঅক্সাইড, বিভিন্ন হাইড্রোকার্বন মানে হাইড্রোজেন আর কার্বন ঘটিত যৌগ, যেমন মিথেন, ইথেন, হ্যান ত্যান যা আছে, মানে লাস্ট চ্যাপ্টারে তোমরা পড়েছো জৈব রসায়নে। এরোপ্লেন হচ্ছে নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড, সেগুলো বের হচ্ছে সেখান থেকে। বিভিন্ন শিল্পে কার্বন ডাইঅক্সাইড, এই যে বিভিন্ন শিল্পে কী কী হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড হচ্ছে, কার্বন মনোক্সাইড, নাইট্রিক অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, হাইড্রোজেন সালফাইড, সালফার ডাইঅক্সাইড, এগুলো তৈরি হচ্ছে, যেগুলো কী হচ্ছে, বায়ু দূষণের কিন্তু অন্যতম কারণ। 4.5-এর অথবা 5টা প্রশ্ন দিয়েছে, প্রত্যেকটার কারণ তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে। ফার্স্ট বলছে নিদ্রাহীনতা। নিদ্রাহীনতা কেন হয়? নিদ্রাহীনতা, আচ্ছা, একসঙ্গে অনেকগুলো কারণ দিয়েছে। নিদ্রাহীনতা, রক্তচাপ বৃদ্ধি, আংশিক বা সম্পূর্ণ বধিরতা। কেন হয়? শব্দ দূষণের জন্য হয়, তাহলে এখানে শব্দ দূষণ। জলে বলছে মরা মাছ ভেসে ওঠা, কেন হয়? জল দূষণের জন্য হয়। জলে যদি অ্যালকাল ব্লুম হয়, শৈবালে যদি অতিবৃদ্ধি হয়, ইউট্রোফিকেশন ঘটে, তাহলে অক্সিজেনের অভাব দেখা যায়, তাই জন্য কিন্তু এই ঘটনাটা ঘটে। নেক্সট বলছে আমাদের, দেখো এখানে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা হ্রাস, সেখানে কি হয়? বাসস্থান ধ্বংস হচ্ছে, তাদের দূষণ হচ্ছে, প্রজনন সঙ্গীর অভাব, চোরা শিকার ইত্যাদি কারণে হয়। মানুষের শ্বাসকষ্টজনিত সমস্যা কেন হয়? ধূমপান করলে হয়, কয়লার গুঁড়ো, সিমেন্টের গুঁড়ো শ্বাসনালীতে যদি প্রবেশ করে, বায়ু দূষণ, এই সমস্ত কারণে, বা পরাগরেণু যদি শ্বাসনালীতে ঢোকে, তখনও কিন্তু শ্বাসকষ্ট দেখা যায়।
পরাগ মিলনে সাহায্যকারী পতঙ্গের সংখ্যা হ্রাস কেন হয়? ডিডিটি মানে ডাইক্লোরোডাইফেনাইল ট্রাইক্লোরোইথেন এর মতো যদি কোনো অভঙ্গুর কীটনাশক ব্যবহার করা হয়, যদি দূষণ দেখা যায়, জলবায়ুর পরিবর্তন, ফুল ফোটার সময়ের পরিবর্তন যদি ঘটে, তাহলে সেক্ষেত্রে পরাগ মিলনে সাহায্যকারী পতঙ্গের কিন্তু সংখ্যা কমে। এরপর নেক্সট কোশ্চেনে যাব। এখানে বলছে যে জীববৈচিত্র্য আচ্ছা, এখানে আমাদের 4.6-এ জীববৈচিত্র্য হ্রাসের কারণ চোরাশিকার, অরণ্য ধ্বংস, দূষণ, এগুলো তোমরা পারবে। এখানে চোরাশিকার দিয়েছি প্রথম। চোরাশিকারের মধ্যে দেখো এতগুলো দেওয়া হয়েছে, এতগুলো দেওয়ার দরকার নেই। চোরাশিকারের পয়েন্টটাতে তোমরা এক কাজ করবে, হাতিরটা দেবে, এরপর দেখো ডিএরটা দেবে এবং ইয়েরটা দেবে। কেমন? অরণ্য ধ্বংস আমি লিখে দিয়েছি এখানে। অরণ্য ধ্বংস মানে বাসস্থান ধ্বংস হয়ে যাচ্ছে, বন জঙ্গল অপসারণ হচ্ছে, তাহলে সেখানে থাকা উদ্ভিদ আর প্রাণী প্রজাতি নষ্ট হচ্ছে। পরিবেশ দূষণেও কীটনাশক, রাসায়নিক পদার্থ ব্যবহার করা হচ্ছে। কৃষিক্ষেত্র, শিল্পক্ষেত্রে রাসায়নিক পদার্থ সেগুলো গঙ্গার বা অন্য কোনো নদীর জলে মেশার ফলে জলজ বাস্তুতন্ত্র নষ্ট হচ্ছে। এগুলো তোমাদের ব্যাখ্যা করতে হবে। জীববৈচিত্র্য সংরক্ষণের পদ্ধতি, ইনসিটু এক্সিটু কী কী সংরক্ষণ পদ্ধতি আছে সেগুলো তোমরা লিখবে ছকের আকারে। এরপরে অথবা দিয়ে প্রশ্ন, এশিয়াটিক লায়ন, রেড পান্ডা আর কুমির এগুলো বিপন্নতার কারণ। এশিয়াটিক লায়ন মানে এশিয়ার যেটা সিংহ, এশীয় সিংহ, এক হচ্ছে চোরাশিকারীরা কী করছে, চোরাশিকারীর লোভ, অবিবেচনা প্রসূত বৃক্ষছেদনের ফলে বাসস্থান নষ্ট হচ্ছে, তার জন্য তারা বিপন্ন। 2 নম্বর, নিভৃত স্থান পাচ্ছে না তারা, প্রজননের অভাব ঘটছে, খাদ্যের সংকট ঘটছে, আর পরিবেশগত প্রতিকূল পরিস্থিতি, এই কারণে কিন্তু এই সিংহ অবলুপ্ত হচ্ছে বা বিপন্ন। রেড পান্ডার ক্ষেত্রে কী লিখবে? রেড পান্ডার পোর্শনটা কিন্তু তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। কেমন? এই যে তাদের প্রধান খাদ্য হচ্ছে বাঁশ পাতা, সেগুলো সংখ্যা কমে যাচ্ছে বলে তাদের খাদ্যের অভাব দেখা যাচ্ছে। 2 নম্বর, বন্য কুকুরের আক্রমণ, বন্যপ্রাণীরা কী করে, রেড পান্ডাকে কিন্তু আক্রমণ করে, তাদের মেরে ফেলে, তাহলে সেটা একটা কারণ। আর এখানে লাস্টের পয়েন্টটা দেবে, রেড পান্ডার দেহের লোম আর লেজের জন্য বিভিন্ন চোরাশিকারীরা এদের হত্যা করে। কুমিরের বিপন্নতার কারণ দেবে। কুমিরের বিপন্নতার বলেছে, এখানেও তোমরা অ্যাটলিস্ট চেষ্টা করবে 2টো পয়েন্ট লেখার। এক হচ্ছে যে এই যে প্রথম পয়েন্টটা যদি ভাবো দেবো না, তাহলে কাজ করতে পারো 2 নম্বর আর 3 নম্বর পয়েন্টটা দিতে পারো। কেমন? এই যে ক্রমাগত ভূমি ক্ষয় হচ্ছে, বন্যায় কুমিরের ডিম পাড়বার স্থানগুলি ক্ষতিগ্রস্ত হচ্ছে। 2 নম্বর, চর্ম রপ্তানির জন্য চোরাশিকারীর দ্বারা নির্বিচারে কুমিরকে হত্যা করা হচ্ছে, এটা একটা কারণ। জলদূষণের কুপ্রভাব, এখানে দেওয়া হয়েছে বিভিন্ন যে রোগ হয় সেই রোগগুলো, টাইফয়েড, জন্ডিস, আমাশয়, কলেরা এগুলো হয়। অ্যাসবেস্টস যদি থাকে, সেই জল যদি কেউ খায় তাহলে অ্যাসবেস্টোসিস, ক্যান্সার এই রোগ হবে। আর ফ্লুরিন যদি মিশে থাকে তাহলে সেখানেও কিন্তু অ্যালার্জি, বৃক্কের রোগ, অস্থির বিকৃতি, প্যারালাইসিস এগুলো রোগ কিন্তু দেখা যায়। তাহলে দেখো আজকে আমরা তোমাদের পরশর টেস্ট পেপার থেকে লাইফ সায়েন্সে যেটা প্রথম পেজ দেওয়া ছিল সেই পেজটার সমস্ত প্রশ্নের আনসার দেখে নিলাম। ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। এবিটিএ টেস্ট পেপার থেকে লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্সের অনেকগুলো ক্লাস হয়ে গেছে। যারা সেই ক্লাসগুলো দেখোনি অবশ্যই আমাদের চ্যানেলে প্লেলিস্ট অপশানে যাবে, সেখানে এবিটিএর আলাদা প্লেলিস্ট পাবে, সেখান থেকে তোমরা অবশ্যই ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স বলো বা ম্যামের যে সমস্ত বেঙ্গলি বা জিওগ্রাফির ক্লাসগুলো প্রোভাইড করেছেন সেগুলো দেখে নিও। আর যারা যারা ভাবছো আমাদের পেড হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে চাইছো, তারা কিন্তু দেরি করো না। যদি ইন্টারেস্টেড আছো অবশ্যই আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। তাহলে তোমরা পরশর টেস্ট পেপারের এবং এবিটি টেস্ট পেপারের সমস্ত জীবনবিজ্ঞান এবং ভৌত বিজ্ঞানের পিডিএফ আনসারগুলো আমি যেগুলো এখানে দেখাচ্ছি, সমস্ত আনসার পিডিএফ রেডি করা হয়েছে, সেগুলো তোমরা সেই পেড গ্রুপের মধ্যে পেয়ে যাবে। ওয়ান টাইম চার্জ, মাধ্যমিক পরীক্ষা পর্যন্ত তোমাদের পুরো গাইডেন্স তোমরা পাবে, সমস্ত ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞানের আনসারগুলো পেয়ে যাবে। এবং ম্যাম যে সমস্ত ক্লাসগুলো প্রোভাইড করছেন বেঙ্গলির, আমি চেষ্টা করবো সেগুলোর পিডিএফ এখনও রেডি হয়নি, সেগুলো যদি আমি সময় পাই তাহলে সেগুলো পিডিএফ তৈরি করার চেষ্টা করব। মনে হয় না পিডিএফ হবে বেঙ্গলির ক্ষেত্রে বা জিওগ্রাফির ক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রে আমি আনসারগুলো ফটো তুলে বা ছবি তোলার মাধ্যমে সেই গ্রুপের মধ্যে পাঠিয়ে দেবো। যাই হোক, 2টো বিষয় তোমরা পাচ্ছ, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, এবং 2টো টেস্ট পেপারে সম্পূর্ণ সমাধান পাচ্ছ। আমি যে সাজেশানগুলো পার্সোনালি তৈরি করব বা তৈরি করেছি সেগুলো তোমরা কিন্তু সেই গ্রুপের মধ্যে পেয়ে যাবে। তাহলে 2টো সাবজেক্টের জন্য যে ওয়ান টাইম চার্জ রাখা হয়েছে, আশা করি সেই চার্জটা অনেকটাই কম, তোমরা সবাই অ্যাফোর্ড করতে পারবে। তাই যারা যারা ইন্টারেস্টেড আছো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে, আমি একটা ফোনপে নাম্বার দিয়ে দেবো, তাহলে সেই নাম্বারে তোমরা ফোনপে করার পর সেই গ্রুপে অ্যাড হতে পারবে। তাহলে আজকের ক্লাস এতটাই, তোমরা সবাই ভালো থেকো, অল দ্য ভেরি বেস্ট।